হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি প্রথম থেকে দেখতে থাকো। আশা করি অনেক ইনফরমেটিভ হবে ক্লাসটি তোমাদের কাছে। এবং যারা ক্লাস দেখছো অন্তত লাইক কমেন্ট শেয়ার না করতে পারলেও অন্তত লাইক করো, তাহলে বুঝতে পারবো যে ক্লাসটি কেমন হয়েছে। আর কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আছে যে আগামীকাল 19শে জ্যৈষ্ঠ বিবাহের দিন। তো আগামীকাল, তো এখানে আমরা বুঝতে পারছি আগামীকাল যেটা কিনা 19শে জ্যৈষ্ঠ হবে বিবাহের দিন। তো এখানে কিন্তু আমরা ফিউচার টেন্সে লিখব, যেহেতু আগামীকালের কথা বোঝানো হয়েছে। তো আগামীকাল হবে 19শে জ্যৈষ্ঠ, যেটা কিনা বিবাহের দিন, আমরা এইভাবে লিখব। তো চলো আমরা শুরু করি। প্রথমে তোমরা একটু ট্রাই করো, না পারলে তারপরে দেখে দেখে করবে, এতে তোমাদের সুবিধা হবে। তাহলে কি লিখব? টুমরো উইল বি দ্য 19th অফ, দা লিখলাম কেন? কারণ একটা নির্দিষ্ট দিনকে এখানে বোঝানো হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, এই কারণে আমরা দা লিখলাম। টুমরো উইল বি, আর উইল বি অর্থাৎ হবে। তো ফিউচার টেন্সের যখন কন্ডিশনাল হয় তখন আমরা শ্যাল বি উইল বি ব্যবহার করি। টুমরো উইল বি দ্য 19th অফ জ্যৈষ্ঠ, টুমরো উইল বি দ্য 19th অফ জ্যৈষ্ঠ। কি তাহলে টুমরো উইল বি দ্য 19th অফ জ্যৈষ্ঠ দ্য ওয়েডিং ডে, অর্থাৎ বিবাহের দিন। দ্য ওয়েডিং ডে বিবাহের দিন, বা আমরা এটা বলতে পারি দ্য ম্যারেজ ডে, অর্থাৎ বিবাহের দিন। তো তোমরা এই দুটোই লিখতে পারো, দুটো দিয়েই কিন্তু আমরা অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আর এখানে আগামীকালটা আমরা প্রথমেই বসিয়েছি, এবং টুমরো উইল বি আগামীকাল হবে, তো আগামী দিনটি হবে, বা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে আগামী দিন হবে 19শে জ্যৈষ্ঠ, যেদিন কি বিবাহের দিন। তো এই কমা দিয়ে কিন্তু আমরা এই 19শে জ্যৈষ্ঠটাকেই এখানে ইন্ডিকেট করেছি দ্য ওয়েডিং ডে, অর্থাৎ যে 19শে জ্যৈষ্ঠ যেটা, সেটাই হচ্ছে বিবাহের দিন। তো চলো আমরা পরের বাক্যটি শুরু করি। তো সর্বপ্রথম বলে রাখি, একটা প্যাসেজের ট্রান্সলেশন করার জন্য যেটা সবার প্রথমে প্রয়োজন, সেটা হচ্ছে প্রথমে সেন্টেন্সটার আমাদের মানে বুঝতে হবে। প্রতিটি সেন্টেন্সের আমাদের কিন্তু মানে বুঝতে হবে, এবং সেন্টেন্সের মুড ভালো করে আমাদের বুঝতে হবে যে কোন মুডে বলা হচ্ছে। তারপরে কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু আমরা সেই ট্রান্সলেশন করতে পারবো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, বর যাত্রীর দল আসবে। তো এখানে কিন্তু একটি কথা উজ্জ্ব আছে, এক দল। তো বরযাত্রীর দল আসবে বলতে একটা দল আসে, তাহলে এক দল বরযাত্রী আসবে, আমরা কিন্তু এইভাবে বলতে পারি এক দল বরযাত্রী আসবে। তাহলে কিন্তু সেন্টেন্সটা আমাদের কাছে আরও ক্লিয়ার হচ্ছে। তো আসবে অর্থাৎ এখানেও কিন্তু ফিউচার টেন্সে হবে, যেহেতু আসবে বোঝাচ্ছে। তাহলে কি লিখব? এ গ্রুপ অফ কি ব্রাইড গ্রুমস অ্যাটেন্ডেন্টস, তাহলে কি এ গ্রুপ অফ ব্রাইড গ্রুমস অ্যাটেন্ডেন্টস, অর্থাৎ এক দল বরযাত্রী কি উইল কাম, অর্থাৎ আসবে। দ্য উইল কাম কেন? ফিউচার টেন্স। তো এখানে এ গ্রুপ অফ ব্রাইড গ্রুমস অ্যাটেন্ডেন্টস, এটা হলো সাবজেক্ট, এটা হলো অক্সিলারি ভার্ব শ্যাল উইল, দেন এটাকে আমরা লিখলাম মেন ভার্ব, অর্থাৎ V1। তো যেটা আমরা জানি ফিউচার টেন্সের গঠন। তো এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা অন্যরকমভাবেও লিখতে পারি, কি এ গ্রুপ অফ কি ওয়েডিং, এ গ্রুপ অফ ওয়েডিং গেস্ট উইল কাম, তাহলে এক দল কি বরযাত্রী আসবে। তো দুরকমভাবে তোমরা লিখে নিও, দুরকমভাবেই, এবং সাথে সাথে ওয়ার্ডগুলিও তোমরা লিখে নিও। তো আমরা এখানে ব্রাইড গ্রুমস অ্যাটেন্ডেন্টস যেমন বলতে পারি, আমরা কিন্তু ব্রাইড গ্রুমস পার্টিও বলতে পারি, ব্রাইড গ্রুমস পার্টি অর্থাৎ বরযাত্রীর দল। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের সেন্টেন্স হচ্ছে তার জন্য আহারাদির উদ্যোগ করা চাই, অর্থাৎ তার জন্য বা ওই বিবাহের জন্য বা বরযাত্রীদের জন্য কি আহারাদির বা খাবারের ব্যবস্থা করতে হবে। তো আমরা এমনভাবে লিখব, তাহলে লিখব ফর দ্যাট, অর্থাৎ তার জন্য
कि we have to make कि an arrangement, আমাদের ব্যবস্থা করতে হবে কি অফ ফুড, খাবারের। উই হ্যাভ টু মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট, আমাদের একটি ব্যবস্থা করতে হবে কি খাবারের, ফর দেম অর্থাৎ তাদের জন্য। তাহলে তাদের জন্য আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো এটাকে আমরা কিন্তু আবার অন্যরকমভাবেও লিখতে পারি। তো কিভাবে লিখতে পারি অল্টারনেটিভ সেন্টেন্স, চলো দেখি। তাহলে কি লিখব, ফর দ্যাট অর্থাৎ তার জন্য কি we need to make বা we need to arrange, আয়োজন করার প্রয়োজন। তাহলে ফর দ্যাট we need to arrange a ফুড পার্টি বলতে পারি, ফুড পার্টি বা ফর দেম তাদের জন্য। তো এইভাবে আমরা লিখতে পারি ফর দ্যাট তার জন্য উই নিড টু অ্যারেঞ্জ বা উই নিড টু মেক। যখন আমরা মেক দিয়ে করব তখন কিন্তু অ্যারেঞ্জমেন্ট লিখতে হবে, আর যখন আমরা নিড টু বসাবো তখন ফর দ্যাট উই নিড টু অ্যারেঞ্জ, আমাদের প্রয়োজন কি অ্যারেঞ্জ করার বা ব্যবস্থা করার প্রয়োজন এ ফুড পার্টি ফর দেম, তাদের জন্য একটা ফুড পার্টি বা ফুডের বা খাবারের আয়োজন বা খাবারের একটা পার্টির প্রয়োজন আছে। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে, তো যেটা ইতিমধ্যে করেছে কিন্তু তার প্রভাব বর্তমানে রয়েছে। তাহলে কি লিখব, যে পাড়ার লোকে। তাহলে আমরা প্রথমে কি সাবজেক্ট শুরু করব, দ্য নেইবার্স হ্যাভ, কারণ কি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব, যেহেতু অলরেডি কাজটা হয়ে গেছে, সাহায্য করেছে। তো লিখব দ্য নেইবার্স হ্যাভ হেল্পড এ লিটিল হচ্ছে কিছুটা বা অল্প বা সাম। তাহলে দ্য নেইবার্স হ্যাভ হেল্পড এ লিটিল অর্থাৎ পাড়ার লোক কিছু কিছু সাহায্য করেছে। বা আমরা বলতে পারি দ্য ভিলেজার্স হ্যাভ হেল্পড আ লিটিল, বা আমরা বলতে পারি দ্য ভিলেজার্স বা নেইবার্স হেল্পের জায়গা আমরা বলতে পারি এইডেড অর্থাৎ সাহায্য করেছেন, বা আমরা বলতে পারি সাপোর্টেড অর্থাৎ সাহায্য করেছেন। তো আমরা কিন্তু এখানে অনেকগুলো অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করে ফেলতে পারি। এই ওয়ার্ডগুলো তোমরা লিখে নিও, ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের ট্রান্সলেশনের কাজে লাগবে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে অভাব তবু যথেষ্ট, বা অভাব তবু যথেষ্ট আছে কথাটা কিন্তু এখানে সাইলেন্ট আছে। তাহলে অভাব তবু যথেষ্ট আছে, তাহলে অভাব ইংরেজি কি, দ্য পোভার্টি বা দারিদ্রতা যেটা আমরা বলি, দ্য পোভার্টি ইজ স্টিল কি এনাফ, অভাব এখনও যথেষ্ট আছে। বা আমরা বলতে পারি যে পোভার্টি বা স্কার্সিটি অর্থাৎ অভাব বা ঘাটতি, দ্য স্কার্সিটি ইজ স্টিল সাফিসিয়েন্ট। তো এনাফ সাফিসিয়েন্ট আমরা লিখতে পারি, আমরা পোভার্টি লিখতে পারি, স্কার্সিটি লিখতে পারি, বা আমরা লিখতে পারি যে শর্টেজ ঘাটতি বা অভাব, বা আমরা লিখতে পারি ডেফিসিট ঘাটতি বা কমতি। তো আমরা কিন্তু এখানে অনেকগুলি অল্টারনেটিভ সেন্টেন্স বানিয়ে ফেলতে পারবো। সুতরাং এই সমস্ত ওয়ার্ডগুলি লিখে নিতে হবে। যত বেশি আমাদের ওয়ার্ড থাকবে, যত বেশি ভোকাব আমাদের ইনক্রিজড থাকবে, তত বেশি কিন্তু আমরা অল্টারনেট চিন্তাভাবনা বা বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করার যে পরিকল্পনা সেটা আমাদের মাথার মধ্যে আসবে। যত ওয়ার্ড পাওয়ার কম থাকবে ততই কিন্তু আমাদের মাথায় ততটা আসবে না। তো সাফিসিয়েন্টের আমরা এখানে কিন্তু আবার অ্যাম্পেলও লিখতে পারি অর্থাৎ প্রচুর, যেটা প্রচুর পরিমাণে, বা আমরা কিন্তু এটা মোরও লিখতে পারি, আরও। অ্যাম্পেল মানে আরও বেশি পরিমাণে দরকার, বা মোর আরও বেশি পরিমাণে দরকার। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে পাড়ার প্রান্তে একটি বড় পুষ্করিণী, প্রান্তে মানে কি, শেষে। তো পাড়ার শেষে একটি বড় পুষ্করিণী বা পুকুর আছে, পুষ্করিণী হচ্ছে পুকুর। তো এখন কিন্তু আমাদের কাছে সেন্টেন্সটি আরও বেশি সহজ সরল হয়ে গেল। তো আমরা কি লিখব, যে দেয়ার ইজ আ লার্জ পন্ড
বড় হচ্ছে লার্জ। দেয়ার ইজ এ লার্জ পন্ড কি কোথায় আছে, অ্যাট দ্য এন্ড মানে প্রান্তে বা শেষ প্রান্তে, অ্যাট দ্য এন্ড অফ দ্য কি নেইবারহুড পাড়ার, অ্যাট দ্য এন্ড অফ দ্য নেইবারহুড। বা আমরা লিখতে পারি দেয়ার ইজ এ লার্জ পন্ড অ্যাট দ্য কি অ্যাট দ্য এজ লিখতে পারি কিনারায়, অ্যাট দ্য এজ অফ দ্য কি এনভাইরনস। বা আমরা লিখতে পারি অ্যাট দ্য এন্ড অফ দ্য থর্প, বা আমরা লিখতে পারি অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিলেজ। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবো এবং এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমি আগে বলেছি যত বেশি ওয়ার্ড জানবে তত বেশি সেন্টেন্স মাথায় আসবে, তত বেশি সেন্টেন্স স্ট্রাকচার মাথায় আসবে, তত বেশি গ্রামাটিক্যাল যে ওয়ার্ড আছে, গ্রামাটিক্যাল রুলস আছে সেগুলো মাথায় আসবে এবং সেগুলো বুঝতে পারবে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। আচ্ছা, তার নাম পদ্মপুকুর, তাহলে তার নাম বলতে পুকুরকে বোঝাচ্ছে। পুকুর যেহেতু একটা বস্তু, তো আমরা লিখবো ইটস, হি বা সি মানে তার, কিন্তু এখানে আমরা বা হি ইজ হার, কিন্তু এখানে আমরা ইটস লিখবো। ইটস নেম ইজ কি পদ্মপুকুর, তার নাম হয় পদ্মপুকুর। তো তার নাম হয় কথাটা এখানে নেই, তার নাম হয় পদ্মপুকুর। বা আমরা এইভাবে বলতে পারি ইট ইজ কল্ড কি পদ্মপুকুর, অর্থাৎ এটাকে পদ্মপুকুর নামে ডাকা হয়। তো দুরকমভাবে আমরা লিখতে পারি। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে বর্তমান ভূস্বামী দুর্লভবাবুর পূর্বপুরুষদের আমলে এই পুষ্করিণী সর্বসাধারণে ব্যবহার করতে পেত। তো করতে পারা, অর্থাৎ অতীতে কোনো কিছু কাজ পারা হলে আমরা কিন্তু কুড ব্যবহার করি। তো কুড হচ্ছে পেত বা করতে পারতো এরকম। তাহলে বর্তমান ভূস্বামী দুর্লভবাবুর পূর্বপুরুষদের পূর্বপুরুষদের আমলে। তো আমরা এইভাবে কিন্তু প্রথমে এইটাকে কিন্তু আমরা সেন্টেন্সের সাবজেক্ট করব, কারণ এইটাই কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট। এতটা বড় এটাকে একটা লাইন মনে হচ্ছে, কিন্তু এটাই হলো আসল সাবজেক্ট। তো চলো এটাকে আমরা কিভাবে লিখব, তাহলে লিখব যে ডিউরিং দ্য টাইম অফ দ্য forefathers অর্থাৎ পূর্বপুরুষ। তাহলে কি ডিউরিং দ্য টাইম অফ দ্য forefathers অফ দ্য কি প্রেজেন্ট ল্যান্ড ওনার অর্থাৎ বর্তমান যে ভূস্বামী আছে দুর্লভবাবু, তাহলে এটা হলো সাবজেক্ট। ডিউরিং দ্য টাইম অফ দ্য forefathers অফ দ্য প্রেজেন্ট ল্যান্ড ওনার দুর্লভবাবু, তারপরে কি লিখব, পিপল কুড, মানে এটা হচ্ছে সময়ে, বা এটাকে আমরা সাবজেক্টও বলবো না, এটা আমরা আদার্স বা রিমেইনিংয়ের মধ্যে ফেলবো। তো পিপল কুড ইউটিলাইজ, অর্থাৎ মানুষ বা সর্বসাধারণ ব্যবহার করতে পারত। পিপল কুড ইউটিলাইজ দ্য পন্ড, পুকুরটি ব্যবহার করতে পারত। তাহলে কি লিখলাম, ডিউরিং দ্য টাইম অফ দ্য forefathers অফ দ্য প্রেজেন্ট ল্যান্ড ওনার কি দুর্লভবাবু, অর্থাৎ দুর্লভবাবুর পূর্বপুরুষদের, বর্তমান ভূস্বামী দুর্লভবাবুর পূর্বপুরুষদের সময়ে বা সময়কালে কি করতো, পিপল কুড ইউটিলাইজ দিস পন্ড, এই পুকুরটা ব্যবহার করতে পারত। তাহলে আমরা এখানে কিন্তু ইউটিলাইজকে আমরা বলতে পারি ইউজ হবে, ইউটিলাইজ হবে ব্যবহার করতে পারা। বা আমরা এখানে forefathersকে আমরা কিন্তু অ্যানসেস্টরসও বলতে পারি, অর্থাৎ পূর্বপুরুষ। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। সুতরাং যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা বেশি বেশি করে অন্তত লাইক করতে থাকো, কমেন্টস করতে না পারো লাইক অন্তত করতে থাকো। তো এইভাবে কিন্তু ক্লাস আমি দিতে থাকবো এবং আশা করি তোমরা আমাকে সাপোর্ট করতে থাকবে। তো ধন্যবাদ। চলো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।